সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রিসোর্স টিচার অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা ক্লাস নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা দেই। আমি প্রিয়াঙ্কা রায়, রোকেয়া রিসোর্স টিচার বিজ্ঞান সেসিভ, রোকেয়া বেগম বিদ্যানিকেতন, মুকসেদপুর, গোপালগঞ্জ। তো আজকে আমরা যারা জেএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটা অধ্যায় নিয়ে কথা বলবো। অধ্যায়টার চতুর্থ অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। অধ্যায়টার শিরোনাম হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি। উদ্ভিদের বংশবৃদ্ধি তোমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ আমরা স্বাভাবিকভাবে দেখি যে উদ্ভিদ বৃদ্ধি পায় এবং বীজ থেকে ফল থেকে বীজ হয়, কিন্তু এই প্রক্রিয়াগুলো হওয়ার জন্য এর ভিতরে অনেক জটিল কার্যক্রম থাকে। আজকে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো যেহেতু এই অধ্যায়টা অনেকগুলো টপিকস এবং অনেক বড় একটা অধ্যায়, সব বিষয়গুলো আমি ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করব। আজকে পার্ট 1 এর ভিতরে আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই 3টা বিষয় হচ্ছে একটি সম্পূর্ণ ফুলের কি কি থাকে, বিভিন্ন অংশ, পরাগায়ন এবং প্রজনন। এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে বাকি যে বিষয়গুলো থাকবে, টপিকসগুলো থাকবে, সেগুলো নিয়ে কথা বলবো। তো আজকে আসো আমরা আগে একটি সম্পূর্ণ ফুলের কি কি থাকে এবং একটা আদর্শ ফুল কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করি। তো দেখো, আমি এখানে একটা ছবি আঁকিয়ে রেখেছি। এই যে এখানে আমি চিহ্নিত করে রাখছি। তো এই যে যেটা দেখা যাচ্ছে, প্রথমে আসি পুষ্পাক্ষ। মানে পুষ্পাক্ষ হচ্ছে যে অক্ষের ওপর ফুলটা দাঁড়ানো বা স্থাপন থাকে, সেটা হচ্ছে পুষ্পাক্ষ। তার উপরে যে সবুজ বর্ণের যে একটা অংশ থাকে সেটাকে বৃতি বলে। তারপরে এই যে এইটাকে পাপড়ি বা দল বলা হয়। তারপরে এই যে পাশ দিয়ে যে ছোট ছোট অংশগুলো গেছে এটাকে পুংকেশর বলে। এই পুংকেশরের মধ্যে পরাগরেণু থাকে এবং এই যে মাঝখানে লম্বা একটা দণ্ড দেখা যাচ্ছে এটা হচ্ছে গর্ভমুণ্ড, আর এই ভেতরের যে অংশটা এটা হচ্ছে গর্ভাশয়। তো একটা আদর্শ ফুলের 5টা অংশ থাকে। একটা হচ্ছে বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক এবং পুষ্পাক্ষ। তার মধ্যে এই যে গর্ভাশয়টা আছে, এই গর্ভাশয়টা 3টা অংশ থাকে। এই গর্ভাশয়টা 3টা অংশ থাকে, 3টি অংশ থাকে। একটা হচ্ছে স্ত্রীস্তবকে 3টা অংশ থাকে। একটা হচ্ছে গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভমুণ্ড, আর একটা হচ্ছে গর্ভাশয়। স্ত্রীস্তবক, এই স্ত্রীস্তবকে 3টা অংশ থাকে। এই 3টা অংশ হচ্ছে, এটা হচ্ছে গর্ভমুণ্ড এবং এই যে লম্বা মতো যে দণ্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গর্ভদণ্ড এবং এর ভেতরে যে ওভারিটা থাকে সেটা হচ্ছে গর্ভাশয়। এইটা হচ্ছে স্ত্রী স্তবকের, পুরোটাই হচ্ছে স্ত্রী স্তবকের অংশ। তাহলে তোমরা এই ছবিটাকে তোমরা পেন্সিল দিয়ে ভালো করে আঁকানোর চেষ্টা করবা এবং প্রত্যেকটা অংশ চিহ্নিত করে ইন্ডিকেট করাটা শিখে নিবা, কারণ যখনই একটা আদর্শ ফুলের গঠন এবং এর বিবৃতি আসবে তখন তোমাদের এই ছবিটা আঁকতে হবে। ছবিটা আঁকলে তোমাদের জন্য মার্কটা ভালো আসবে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব পরাগায়ন। পরাগায়নটা কি? পরাগায়নটা কি? পরাগায়ন হচ্ছে একটা ফুলের গর্ভমুণ্ডে, একটা ফুলের গর্ভমুণ্ডে যে গর্ভমুণ্ডে যে পরাগরেণুটা থাকে, একটা ফুলের পুংকেশরে যে পরাগরেণুটা থাকে, পরাগধানী থেকে পরাগরেণুটা থাকে, এই পরাগরেণুটা যখন অন্য একটা ফুলের, অন্য একটা উদ্ভিদের একই জাতের ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, হওয়ার পরে যে মিলনটা সম্পন্ন হয় সেটা হচ্ছে পরাগায়ন। এই পরাগায়নকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বপরাগায়ন এবং আরেকটা হচ্ছে পরপরাগায়ন। স্বপরাগায়নটা তো আমরা বুঝতে পারতেছি নিজের মধ্যে। তো সংজ্ঞাটা এরকম হবে যে যে পরাগায়নটা একই উদ্ভিদের 2টা ফুলের মধ্যে হতে পারে বা একই উদ্ভিদের একটা ফুলের মধ্যে সম্পন্ন হয়, সেটা হচ্ছে স্বপরাগায়ন। আর পরপরাগায়ন হচ্ছে একই জাতের 2টি উদ্ভিদ পাশাপাশিও হতে পারে বা একটু দূরেও হতে পারে, বা একই উদ্ভিদের 2টো ফুলের মধ্যে যখন পরাগায়নটা হয় তখন সেটা হচ্ছে পরপরাগায়ন। স্বপরাগায়নের উদাহরণের মধ্যে আছে সরিষা এবং ধুতরা, আর পরপরাগায়নের মধ্যে আছে শিমুল, পেঁপে। এখানে একটা কথা, যে পরপরাগায়ন যখন হবে তখন সেখানে কিছু মাধ্যম লাগবে। মাধ্যমের মাধ্যমে মানে এক উদ্ভিদ থেকে আর এক উদ্ভিদে যাবে। সেই মাধ্যমগুলোকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। সেই 4টা ভাগের মধ্যে আছে
পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী, প্রাণী পরাগী এবং পানি পরাগী। তো প্রথমে বলি বায়ু পরাগীটা কি। বায়ুর মাধ্যমে যে পরাগায়নটা ঘটে সেটা হচ্ছে আমাদের বায়ু পরাগী ফুল। যেমন ধানটা বায়ু পরাগী পরাগায়নের মাধ্যমে হয়। আর একটা হচ্ছে পতঙ্গ পরাগী, যে পরাগায়নটা পতঙ্গের মাধ্যমে হয়। পতঙ্গ যখন একটা ফুলের থেকে আর একটা ফুলে বসে তখন ওই পরাগ রেণুটা তার শরীরে লেগে যায় এবং পরবর্তীতে যখন স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপর এটা পতিত হয় তখন সেই ক্ষেত্রে পতঙ্গ পরাগী পরাগায়নটা সম্পন্ন হয়। তো এর উদাহরণ হচ্ছে জবা ও শিমুল। এবার আসি পানি পরাগী, যে পরাগায়নটা পানির মাধ্যমে সম্পন্ন হয় সেটা হচ্ছে পানি পরাগী ফুল। উদাহরণ পাতা শ্যাওলা, এটা পানি পরাগী ফুল। আর একটা হচ্ছে পতঙ্গ পরাগী, প্রাণী পরাগী, যে পরাগায়নটা প্রাণীর মাধ্যমে সম্পন্ন হয় সেটা হচ্ছে আমাদের প্রাণী পরাগী ফুল, পদ্ম ও শিমুল। তো এই কথাগুলো আমি তোমাদের মাঝে একটু সংক্ষেপে লিখে দিছি যাতে তোমাদের বোঝার জন্য সুবিধা হয়। তো দেখো এখানে আছে পরাগায়ন। পরাগায়নকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। স্বপরাগায়নের উদাহরণ হচ্ছে সরিষা এবং ধুতরা, আমি কিছুক্ষণ আগে বলেছি। পরপরাগায়নের উদাহরণ হচ্ছে শিমুল ও পেঁপে। পরপরাগায়নের কিছু মাধ্যম আছে, সেটা হচ্ছে পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, পানি পরাগী এবং প্রাণী পরাগী। পতঙ্গ পরাগীর যে পরাগায়নটা সেটার উদাহরণটা হচ্ছে জবা এবং কুমড়া। বায়ু পরাগীর উদাহরণ হচ্ছে ধান, প্রাণী পরাগীর উদাহরণ পাতা শ্যাওলা এবং প্রাণী পরাগীর উদাহরণ হচ্ছে কদম ও শিমুল। এই ক্ষেত্রে একটা কথা আছে, যখন তোমরা এই পরাগায়নের উদাহরণগুলো মনে রাখতে পারবা তখন এই সংজ্ঞাগুলো দেওয়াটা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা উদাহরণটাকে বেশি ফোকাস করার চেষ্টা করবা, কারণ উদাহরণ জানতে পারলে তোমরা এর সংজ্ঞাটা দিতে পারবা। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব প্রজননটা কি। প্রজননটা কি? প্রজনন, জনন, এই কথাগুলো আমাদের কাছে মোটামুটি পরিচিত একটা শব্দ, তাই না? তো আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, মানে সায়েন্সের বিষয় নিয়ে কথা বলতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের সায়েন্সের ভাষায় কথা বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রজননের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে সেই প্রক্রিয়াকে প্রজনন বলে। আমি আরেকবার বলি, যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্রজনন। আচ্ছা, এই প্রজননটা দুই রকম, একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন জনন। অযৌন জননটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসেক্সুয়াল এবং যৌন প্রজননটাকে বলা হয় সেক্সুয়াল, ঠিক আছে? তো এই অযৌন প্রজননকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পোরের মাধ্যমে আর একটা হচ্ছে অঙ্গজের মাধ্যমে। এখন স্পোরের মাধ্যমে বলতে আমরা কি বুঝি? স্পোর মনে হচ্ছে কোনো অণুবীজ বা রেণু, এর মাধ্যমে যে প্রজননটা হয়, মানে সরাসরি পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিট ওইভাবে যুক্ত হবে না, কিন্তু স্পোরের মাধ্যমে যে প্রজননটা হয় সেটা হচ্ছে আমাদের স্পোরের মাধ্যমে প্রজনন। এবং অঙ্গজ প্রজনন, উদ্ভিদের কোনো দেহের কোনো অঙ্গ কেটে নিয়ে যদি আবার নতুনভাবে আমরা কোনো উদ্ভিদ তৈরি করতে পারি, নতুন উদ্ভিদ, তখন এই যে অঙ্গের মাধ্যমে যে প্রজননটা হলো বা জননটা হলো, এটা হচ্ছে আমাদের অঙ্গজ জনন। এইবার এই অঙ্গজ জননকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক বলতে যেটা স্বাভাবিকভাবে হয় সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক, আর যেটা আমরা ইচ্ছাকৃতভাবে করি, সাধারণত এই কৃত্রিম অঙ্গজ প্রজননটা আমরা করি ফুল গাছে, কোনো ফল গাছে, যখন ভেরিয়েন্ট আনতে ইচ্ছা করে বা একটা গাছের মতো বিভিন্ন বৈশিষ্ট্য আমরা আনতে চাই, তখন এটাকে কলব করা হয়, আমরা কলব বা কলম বলি, ঠিক আছে? এটাকে এইভাবে করা হয়। তো সেই ক্ষেত্রে এই যে কৃত্রিম যে প্রাকৃতিক যে জননটা, অঙ্গজ জনন, এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় মোটামুটি। একটা হচ্ছে
দেহ খণ্ডায়নের মাধ্যমে, দ্বিতীয়টা হচ্ছে মূলের মাধ্যমে এবং তৃতীয়টা হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। আরেকবার বলি, একটা হচ্ছে দেহ খণ্ডায়নের মাধ্যমে, 2 মূলের মাধ্যমে এবং 3 হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। এখন খণ্ডায়নের, দেহ খণ্ডায়নের মাধ্যমে যে প্রজননটা, তার উদাহরণ হচ্ছে তোমার মিউকর, হ্যাঁ, স্পাইরোগাইরা মিউকর। আর মূলের মাধ্যমে যে প্রজননটা হয় তার উদাহরণটা হচ্ছে তোমার মিষ্টি আলু। মিষ্টি আলুর উদাহরণটা হচ্ছে মূলের মাধ্যমে। আর রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে যে প্রজননটা হয়, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে যে প্রজননটা হয় এটাকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়, মানে রূপান্তরিত কাণ্ডটা বিভিন্নভাবে হতে পারে। তার মধ্যে হতে পারে টিউবার, বুলবিল, স্টোলেন, তারপরে হচ্ছে কন্দ, এইগুলোর মাধ্যমে হতে পারে। এখন এর আবার আলাদা আলাদা উদাহরণ আছে। তো আসো দেখো, আমরা এটাকে চার্ট আকারে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এইখানে আমি লিখেছি প্রজনন। প্রজননটাকে আমি আগেই বলেছি 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অযৌন আর একটা হচ্ছে যৌন। অযৌনের ইংরেজিটা হচ্ছে এসেক্সুয়াল এবং যৌনটা হচ্ছে সেক্সুয়াল। অযৌনটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পোর এবং অঙ্গজের মাধ্যমে। স্পোরের মাধ্যমে যেটা হয় তার উদাহরণ হচ্ছে মিউকর বা পেনিসিলিয়াম। অঙ্গজের মাধ্যমে যেভাবে প্রজনন হয় সেটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক যে প্রজননটা সেটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহ খণ্ডায়ন, মূলের মাধ্যমে এবং রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। দেখো এখানে দেহ খণ্ডায়নের উদাহরণ আছে স্পাইরোগাইরা, মূলের মাধ্যমে হচ্ছে মিষ্টি আলু এবং রূপান্তরিত কাণ্ডের মধ্যে আছে কন্দ। এই কন্দের উদাহরণ হচ্ছে পেঁয়াজ, স্টোলনের পুদিনা, বুলবিল হচ্ছে চুপড়ি আলু, টিউবারের আলু এবং রাইজম রূপান্তরিত হয়ে যে জননটা হয় সেটা হচ্ছে আদা। এবং কৃত্রিম প্রজননকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে শাখা কলম। এইটাই হচ্ছে আমাদের প্রজননের মোটামুটি তোমাদের 8ম শ্রেণীর বইতে যতটুকু দেওয়া আছে তার একটা ছক আকারে আমি এখানে লেখার চেষ্টা করেছি। তো তোমাদের কাছে আমি আবার বলি, তোমরা এই যে ছবিটা প্রথমেই আমি দেখাই দিছি, এই যে একটা আদর্শ ফুলের যে বিভিন্ন অংশ, এই অংশটা, এই ফুলটাকে তোমরা পেন্সিল দিয়ে আঁকানোর চেষ্টা করবা এবং সাইডে ইন্ডিকেশন করার চেষ্টা করবা কোনটা কি না। এবং একটা ফুলের অবশ্যই 5টা অংশ থাকতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অধ্যায়ের এই 3টা বিষয় নিয়ে আলোচনা আমি এখানেই শেষ করতেছি। তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করে সবাইকে ধন্যবাদ।